জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে ঠিক কী ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। বিভিন্ন প্রতিষ্ঠানে আউটসোর্সিং করে নিয়োগপ্রাপ্ত এবং দৈনিক মজুরির ভিত্তিতে চাকুরি করা তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা রাজধানীর শাহবাগে চাকরি স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ করছেন। সকাল ৯টা থেকে শাহবাগে জড়ো হন সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত ও বিভিন্ন প্রকল্পের হাজার হাজার কর্মচারী। দেরিতে বেতন দেয়া, যখন তখন চাকরি চলে যাওয়া, উৎসব ভাতা না পাওয়া সহ নানা অভিযোগ রয়েছে তাদের। একই প্রতিষ্ঠানে কর্মচারীদের সঙ্গে দুই রকম আচরণের অবসান চান বিক্ষুব্ধরা। ঠিকাদারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে বেতন হওয়ায় প্রত্যেকের বেতন থেকে অবৈধভাবে টাকা কেটে নেওয়া হয়। সারা দেশে সকল দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তরে প্রায় ৮.৫ লাখ কর্মচারী এই বৈষম্যের শিকার। আমরা কোনো বৈশাখী ভাতা, উৎসব ভাতা, কোনো ভাতা পাই না। যারা গার্মেন্টসে চাকরি করে তারা উৎসব ভাতা পায়। এটাই আমাদের চাকরির রাজস্বকরণ করতে হবে, বয়স শিথিল করে সকলকে রাজস্বকরণ করতে হবে। আমরা সরকারের দায়িত্বে থাকতে চাই, কোনো ঠিকাদারের দায়িত্বে না। আমাদের দাবি একটাই, আমাদের চাকরি স্থায়ী করতে হবে। ঠিক মতো বেতন পাওয়া যাচ্ছে না। 5 থেকে 6 মাস, 1 থেকে 1.5 বছর পর বেতন আটকে থাকে। আমাদের মধ্য সুবিধাভোগী লোকদের যারা নির্যাতিত, মাঝখানে বেতন দিবে সরকার, মাঝখানে মধ্য সুবিধাভোগী তৃতীয় পক্ষের কি দরকার? বিডিআর হত্যা ও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা। সকালে রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের আয়োজনে 5 অগস্ট সফল বিপ্লব, ভাবনা ও প্রস্তাবনা শীর্ষক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়। বক্তারা বলেন, সাম্প্রতিক আন্দোলনে হতাহত সকল ব্যক্তি ও পরিবারকে যথাযথ সম্মান দিতে হবে। বিগত সরকারের আমলে যেসব কর্মকর্তা অন্যায়ের শিকার হয়েছেন তাদের মূল্যায়ন করতে হবে। যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব সেনা তত্ত্বাবধানে থাকে তাকে আইনের আওতায় আনার অনুরোধ জানান তারা। সভায় ভারতসহ বৈশ্বিক চুক্তিগুলো পর্যালোচনা এবং সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় চালুর দাবিও জানান সাবেক সেনা কর্মকর্তারা। সেনাবাহিনীতে প্রতিটা সরকারের সময় কিছু কিছু অফিসারকে পিএনজি করা হয়, কিছু কিছু অফিসারকে রিটায়ার্ড আইডেন্টিটি কার্ড দেওয়া হয় না, কিছু কিছু অফিসারকে বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়, কাউকে দেওয়া হয় না। আমি মনে করি এই সমস্ত বিষয়টি রহিত করা উচিত। তার অনুসারীরা যা তার গুণগান গাইবে, তার সরকারের তল্পি বাহক হবে, যা তার পদলয়ন করবে, তারাই হচ্ছে স্বাধীনতার শক্তি। যারা তার বিরোধিতা করবে তারাই হচ্ছে পাকিস্তানপন্থী, তারাই আইএসআই এর দালাল, তারা বাংলাদেশের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র চলছে। চাকরিতে পুনর্বহাল ও বকেয়া পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন দেশের শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইয়ের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সকাল ৯টায় রাজধানীর মতিঝিলের এফবিসিসিআই ভবনের সামনে জড়ো হন বিক্ষুব্ধরা। মানববন্ধনে অংশ নিয়ে তারা বলেন, আগামী ৭২ ঘন্টার মধ্যে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে, তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। অন্যায় ও জোরপূর্বক চাকরি থেকে তাদের পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেন চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। মানববন্ধন শেষে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দেওয়া হয়। করোনার মধ্যে রেগুলার অফিসে আসছি, তারপর তো অনেক ছবি আছে, উনি আমাদের কনভেন্স বিলটা বন্ধ দেয় নাই। আমরা খুব করুণ অবস্থা আছি। আমাদেরকে অনতিবিলম্বে আমাদেরকে এই চাকরিতে পুনর্বহাল সহ আমাদের বকেয়া পাওনা দিন অনতিবিলম্বে আমাদেরকে দেওয়া হয়। পূর্ণবহাল চাকরি সহ যারা রিটায়ার্ড প্রাপ্ত হয়েছে তাদেরকে সকল সুবিধা দিতে ওনারা প্রস্তুতি নেবেন। ৭২ ঘন্টার মধ্যে চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং আমাদের যাবতীয় পাওনা দিয়েও পরিশোধ করতে হবে। ২০২১ সালের শিক্ষা কারিকুলাম বাতিল করে আগামী বছর থেকে নতুন কারিকুলাম প্রণয়নের দাবি জানিয়েছেন ছাত্র, শিক্ষক ও অভিভাবকরা। সকালে এক মানববন্ধনে শিক্ষাক্ষেত্রে সকল অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা। শিক্ষক ও অভিভাবকরা বলেন, ২০২৫ সাল থেকে সর্বজনীন, আধুনিক, যুগোপযোগী শিক্ষা কারিকুলাম প্রণয়ন করতে হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দ্রুত পাঠদানে সক্রিয় করার দাবি তোলা হয়।
অ্যাসাইনমেন্ট ভিত্তিক মূল্যায়ন বাদ দিয়ে সৃজনশীল, কাঠামোবদ্ধ ও এমসিকিউ পদ্ধতির সমন্বয়ে পরীক্ষা পদ্ধতি চালু করার তাগিদ দেন শিক্ষক ও অভিভাবকরা। মানববন্ধনে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে সন্ত্রাস, রাজনীতি ও সিন্ডিকেট মুক্ত ঘোষণা করা সহ 10 দফা দাবি তুলে ধরা হয়। 2021 সালে যে কারিকুলামটি এসেছিল সেই কারিকুলামে বর্তমানে প্রচুর পরিমাণে বৈষম্য হচ্ছে। যে কারিকুলামে পড়া হচ্ছে এটা বাতিল করতে চাচ্ছি। এতে বাচ্চার মেধা বিকাশ হচ্ছে না, পড়াশোনা করছে না, ডিভাইস ভিত্তিক হয়ে যাচ্ছে। শহর কেন্দ্রিক যে স্কুলগুলো আছে তারা কিছুটা শিখলেও গ্রামের শিক্ষার সাথে একটা মারাত্মক বৈষম্য তৈরি হচ্ছে। যে পরীক্ষা পদ্ধতি এই শিক্ষা কারিকুলামে পরীক্ষা পদ্ধতিটা হলো বাচ্চারা ওপেন বুক পরীক্ষা দেয়, এটা আমরা চাই না। প্রায় 4 মাস পর কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের 9টি সিন্দুক খোলা হয়েছে। সিন্দুক থেকে পাওয়া গেছে রেকর্ড সংখ্যক 28 বস্তা টাকা। শনিবার সকাল থেকে শুরু হয় সিন্দুক খোলার কার্যক্রম। মসজিদের 9টি সিন্দুক থেকে পাওয়া গেছে টাকা ভর্তি 28 বস্তা। একই সঙ্গে দানবক্সে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার। এরপর শুরু হয় গণনা। এবার টাকা গুনতে অংশ নিয়েছেন 50 জন ব্যাংক কর্মকর্তা ও 245 জন মাদ্রাসার শিক্ষার্থী। এর আগে গত 20 এপ্রিল পাগলা মসজিদের 9টি দানবক্স থেকে 7,78,67,000 টাকা পাওয়া যায়। হামলা ও ভাঙচুরের 12 দিন পরেও চালু হয়নি শেরপুর জেলা নির্বাচন অফিসের কার্যক্রম। এমন অবস্থায় ভোগান্তিতে পড়েছেন সেবা গ্রহীতারা। বিশেষ করে নাম সংশোধন ও ভোটার হতে ইচ্ছুকরা পড়েছেন বেশি বিপাকে। গত 5 অগাস্ট অগ্নিসংযোগের কারণে অফিসের প্রধান সার্ভার রুম, কম্পিউটার, ল্যাপটপ সহ নতুন আবেদনকারী ও জেলা অফিসের প্রয়োজনীয় নানা কাগজ পুড়ে যায়। এরপর থেকে অনির্দিষ্টকালের জন্য জেলা নির্বাচন অফিসের সকল কার্যক্রম বন্ধ হয়ে গেছে। জেলা নির্বাচন কর্মকর্তা জানান, হামলার পর অনেক কর্মকর্তা ভয়ে আছেন। ভবনের নৈশ প্রহরীও কাজে যোগ দেয়নি। তবে কার্যক্রম দ্রুত চালুর জন্য ক্ষয়ক্ষতির একটি তালিকা ইতোমধ্যে জেলা গণপূর্ত অফিসে পাঠানো হয়েছে বলে জানান তিনি। বিদ্যুৎ, ইন্টারনেট সহ ভবনের অন্যান্য পরিষেবা চালু হলে সেবা কার্যক্রম দ্রুত শুরু হবে বলে জানান তিনি। সাগর উত্তাল হলেও জেলেদের জালে ধরা পড়েছে রূপালী ইলিশ। এতে সরগরম হয়ে উঠেছে অলিপুর, মহিপুর মৎস্য বন্দর। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় কমছে না ইলিশের দাম। 65 দিনের নিষেধাজ্ঞার কারণে সাগরে মাছের উৎপাদন বেড়েছে। সাগর উত্তাল হলেও মাছ শিকারে যাওয়া জেলেদের জালে কম বেশি ধরা দিচ্ছে রূপালী ইলিশ। তবে চাহিদার তুলনায় সরবরাহে ঘাটতি থাকায় কমেনি মাছের দাম। 1 কেজি ওজনের প্রতিমন ইলিশ 60 থেকে 65,000, 700 থেকে 900 গ্রাম ওজনের ইলিশ 50 থেকে 55,000, 400 থেকে 500 গ্রাম ওজনের ইলিশ প্রতিমন 45,000 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ছোট আকারের ইলিশ বিক্রি হচ্ছে 25 থেকে 30,000 টাকা মন দরে। মাছ বেচা বিক্রির হাঁকডাকে জমজমাট হয়ে উঠেছে অলিপুর, মহিপুর মৎস্য বন্দর। চট্টগ্রাম 11 আসনের সাবেক সংসদ এম.এ. লতিফের 3 দিনের রিমান্ড নিয়েছে পুলিশ। বেলা 12টার দিকে তাকে আদালতে তুলে 8 দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সকালে আমরা আজকে তার একটা জামিন প্রেয়ার দিয়েছিলাম এবং একটা রিমান্ড নামঞ্জুরের দরখাস্ত দিয়েছিলাম। বিজ্ঞ আদালত রিমান্ড আমাদের বিস্তারিত আলোচনার পরে রিমান্ড চেয়েছিল 8 দিন, সেখানে 3 দিন রিমান্ড মঞ্জুর করেছে। বললাম সেখানে কি হাইকোর্টের রুলটা মেনশন করতে বলছে। এখন চারদিকে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন চারদিক। কলকাতার আরজি কর হাসপাতালের ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িত সন্দেহে সিবিআইয়ের কাছে বেশ কয়েকজন ইন্টার্ন ও চিকিৎসকের নাম প্রকাশ করেছে নিহত নারী চিকিৎসকের পরিবার।
রাজ্য সরকার স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় শনিবার সকাল ৬টা থেকে দেশব্যাপী সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৪ ঘন্টা কর্মবিরতির ডাক দিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। এদিকে গেল শুক্রবার রাজনীতিবিদদের এক আলাদা চেহারা দেখেছে পশ্চিমবঙ্গ। বিজেপি থেকে বাম, কংগ্রেস থেকে তৃণমূল পথে নেমেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। শুক্রবার সকাল থেকে দফায় দফায় কলকাতা শহরে বিক্ষোভ করেছে ক্ষমতাসীন বিজেপি। সাংবাদিকদের সাথে আলাদা বৈঠকে বসেন সিপিএমের যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। এছাড়া শুধু সাংবাদিকদের সাথে আলাদাভাবে কথা বলতে কলকাতায় আসেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও। ইউক্রেনীয় সেনাদের হামলায় ধসে গেছে রাশিয়ার সাইম নদীর ওপর অবস্থিত গুরুত্বপূর্ণ একটি ব্রিজ। এই ব্রিজ ব্যবহার করে সেনাদের প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করত ক্রেমলিন। সেটি বাধাগ্রস্ত করাই ছিল কিয়েভের প্রধান উদ্দেশ্য। রুশ সেনাদের দাবি, ইউক্রেনের এই হামলার কারণে অন্যান্য এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে গ্লাসকোভা শহর। এদিকে গেল ৬ আগস্ট থেকে রুশ সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে অভিযান অব্যাহত রেখেছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, আগামীতে রুশ সেনাদের দখলকৃত ইউক্রেনের বিভিন্ন এলাকা শত্রুমুক্ত করতে কুরস্ক অঞ্চলকে বিনিময় মূল্য হিসাবে ব্যবহার করা হবে। শেষ করছি এখন চারদিক। এখন চারদিক ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।